আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স 2A লেকচারারে আজকে স্বাগত জানাই। ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন ক্লাস প্রোগ্রামের কোয়ান্টাম মেকানিক্স 2 আজকে প্রথম ক্লাস। কাজেই আজকে আমরা প্রথম ক্লাসে প্রথম চ্যাপ্টারের উপরে আলোচনায় সীমিত থাকব। আজকের আলোচনার বিষয় হবে অপারেটরস। এই অপারেটরসের মধ্যে আবার যদি আমি টপিকস ঠিক করি তাহলে একটু বলবো লিনিয়ার অপারেটর। তাহলে লিনিয়ার অপারেটর দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করি। প্রথমে আমরা জেনে নেই হোয়াট ইজ লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর জানার জন্য আমরা কোয়ান্টাম মেকানিক্সের এটা জানি যে সকল তথ্যই লিনিয়ার প্রপার্টি ক্যারি করে। আমরা জানি কোয়ান্টাম মেকানিক্সের বড় একটা ইকুয়েশন হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। এই ইকুয়েশনের যত সলিউশন আছে সবগুলো লিনিয়ার প্রপার্টি আছে। শ্রোডিঙ্গার ইকুয়েশনের একাধিক সলিউশন আছে, ψ1, ψ2, ψ3 ইত্যাদি, এবং এই ψ1, ψ2, ψ3 এদের যোগ করলেও একটা সলিউশন তৈরি হয়। দ্যাট ইজ দ্য লিনিয়ার প্রপার্টি অফ ψ1, ψ2 ইত্যাদি। তো সিমিলারলি অপারেটরগুলিও লিনিয়ার প্রপার্টি মেনটেন করে। এই লিনিয়ার প্রপার্টি অপারেটরগুলোকে আমরা লেখার জন্য যেই প্রতীক ব্যবহার করে থাকি, সাধারণত ক্যাপিটাল লেটারের উপর একটা ক্যাপ ব্যবহার করা হয়। এইটা দিয়ে এ অপারেটর মিন করে। আর আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্সের যত অবজারভেশন আছে, পরিমাপ করার বিষয় আছে, সবগুলোরই সাথে একটা করে তার যথার্থ অপারেটর সংশ্লিষ্ট থাকে। সেজন্য অপারেটর কোয়ান্টাম মেকানিক্সের একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। তো এই অপারেটর সম্পর্কে ভালো ধারণা থাকাও জরুরি। এজন্য আমরা একেবারেই অপারেটর সম্পর্কে যেই আশা করি তোমরা থার্ড ইয়ার অনেক অপারেটরের গুলো পড়ে ফেলেছো। এইখানে কিছু অপারেটর, কয়েকটা অপারেটর ফোর্থ ইয়ারের জন্য আছে। তো এই অপারেটরগুলো আমরা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসব। তাহলে লিনিয়ার প্রপার্টি, অপারেটরের যদি লিনিয়ার প্রপার্টি থাকে সেই ক্ষেত্রে কোন শর্তে এগুলো লিনিয়ার প্রপার্টি হবে সেগুলো আমরা বলতে পারি। এ একটা অপারেটর, ψ1 একটা ওয়েভ ফাংশন, ψ2 আরেকটা ওয়েভ ফাংশন। তাহলে তাদের লিনিয়ার বৈশিষ্ট্য হবে, যদি এ অপারেটর ψ1 প্লাস ψ2 অর্থাৎ দুটা ওয়েভ ফাংশনের যোগফলের উপর যদি কোনো অপারেট করে, তাহলে অপারেটর ψ1 প্লাস অপারেটর ψ2 প্রত্যেকটার উপরে অপারেশনের যোগফলের সমান হবে। এরকম বৈশিষ্ট্য যদি হয় তাদেরকে বলা হবে লিনিয়ার অপারেটর। এখানে লিনিয়ার অপারেটর এইরকম একটা কন্ডিশনও যদি ফুলফিল করে তাহলেও হবে এ লিনিয়ার অপারেটর। সি অপারেটর এ psi operates on C psi equal to C operator psi। এখানে লিনিয়ার প্রপার্টি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যাদের যেই অপারেটরগুলোর আছে সেইগুলোই হবে লিনিয়ার অপারেটর। আবার যদি এমন হয় এ অপারেটর অন m ψ1 প্লাস n ψ2 equal to m operator ψ1 plus n operator ψ2, এখানে m n এগুলো ইচ্ছাধীন ধ্রুবক সংখ্যা, সিও ইচ্ছাধীন ধ্রুবক সংখ্যা। তাহলে এই রকম অপারেটরগুলো যদি এই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে পারে তাহলে সেইগুলোকে বলবো আমরা লিনিয়ার অপারেটর। এরকম যদি হয়
এ প্লাস বি দুটো অপারেটর অপারেটস অন সাম ফাংশন সাই ইকুয়াল টু সি সাই, তাহলে এখানে এ বি সি এরা লিনিয়ার অপারেটর, অর্থাৎ লিনিয়ার অপারেটরের জন্য এইরকম ইকুয়েশন ফুলফিল করে। হ্যাঁ, যদি এরকম হয় এ বি অপারেটস অন সাই ইকুয়াল টু সি সাই, হ্যাঁ এইরকম, অর্থাৎ কি যোগ করলে নতুন একটা অপারেটর হবে, গুণ করলে নতুন একটা অপারেটর হবে। কোনো ফাংশনকে যদি সে অপারেট করে ফাংশনের সাথে ধ্রুবক থাকলে তাহলে ধ্রুবকবিহীন ফাংশনের উপর অপারেট করার পরে ধ্রুবক দিয়ে গুণ করলে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি লিনিয়ার অপারেটরের বৈশিষ্ট্য। কোয়ান্টাম মেকানিক্সের সকল অপারেটরই লিনিয়ার অপারেটর হতে হয় আমরা জানি। উদাহরণ হচ্ছে সকল অবজারভেবল যত কিছু আমরা পরিমাপ করতে চাই সকলেরই জন্য এক একটা করে কি আছে অপারেটর আছে। সুতরাং আমরা মাপি কি, আমরা মাপি অবস্থান, পজিশন। হ্যাঁ, পজিশনের জন্য অপারেটর আছে, পজিশন অপারেটর পজিশন অপারেটর এক্স, ওয়ান ডাইমেনশনাল এক্স ক্যাপ, দিস ইজ ইকুয়াল টু এক্স। সিমিলারলি মোমেন্টাম অপারেটর, momentum operator p cap, this is equal to minus I s cut del y del x. Energy operator E cap, this is equal to I s cut del y del t. বহু অপারেটর আছে, প্রত্যেকটা অবজারভেবলের সাথেই অপারেটর আছে। এই অপারেটরগুলো অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের সকল অপারেটরই কি হবে লিনিয়ার অপারেটর হবে। তাহলে লিনিয়ার অপারেটর আমরা বুঝলাম কি, লিনিয়ার অপারেটর হচ্ছে যেই অপারেটরগুলো 1 2 3 4 5 এরকম ইকুয়েশন সিদ্ধ করে সেইগুলোকে বলা হয় লিনিয়ার অপারেটর। এদের বৈশিষ্ট্য, এখান থেকে আমাদের বৈশিষ্ট্য ফুটে ওঠে। এদের বৈশিষ্ট্য কি, এদের বৈশিষ্ট্য হচ্ছে, আমরা একটু ওই যে স্লাইডটা দেখি। এদের বৈশিষ্ট্য কি, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা একাধিক অপারেটরের যোগ ক্রিয়ায় অন্য একটি অপারেটরের যোগ ক্রিয়ার সমতুল্য হবে। আর বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যগুলো আমি লিখি দেখাই। লিনিয়ার অপারেটরের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি তারা অ্যাডিটিভ হচ্ছে কি একাধিক অপারেটরের যোগের যে ক্রিয়া, অর্থাৎ এ আর বি যোগ করে যে ক্রিয়া করলো তাতে একটা অপারেটরের ক্রিয়ার সমতুল্য হলো, সি অপারেটরের ক্রিয়ার সমতুল্য হবে। একইভাবে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি এরা গুণ করে অপারেট করলে আরেকটা অপারেটরের সমতুল্য হবে, অর্থাৎ এ অপারেটর বি সাই ইকুয়াল টু সি অপারেটর সাই, এই দুইয়ের গুণফলের ক্রিয়া সি এর ক্রিয়ার সমতুল্য। এরকম বৈশিষ্ট্য 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি যদি এ এবং বি তারা অপারেটর হয় এবং তারা কি করে এ বি ইকুয়াল টু যদি কি বি এ হয়, যদি এরকম হয় এবং এটা ইকুয়াল টু যদি কি আই হয়, আই মানে হচ্ছে আইডেন্টিটি অপারেটর হবে, তাহলে এ অপারেটর ইকুয়াল টু বি অপারেটর ইনভার্স অপারেটর হবে, অথবা বি অপারেটর ইকুয়াল টু এ অপারেটর ইনভার্স হবে। ওকে, তাহলে these are the properties of linear operators কি additive, multiplicative,
অর্থাৎ তাদের গুণ করলে গুণের ক্রিয়া একটা অপারেটরের ক্রিয়া সমতুল্য হবে। আর একটা যদি এ বি ইকুয়াল টু বি এ হয় সমান সমান আইডেন্টিটি অপারেটর হয়, তাহলে এ ইকুয়াল টু বি ইনভার্স বা বি ইকুয়াল টু এ ইনভার্স হবে। এই অপারেটরের ক্রিয়ায় ওয়েভ ফাংশনের পরিবর্তন হয় আমরা জানি, এগুলো আমাদের জানা আছে। যদি এমন হয় যদি এমন হয় যে অপারেটর ওয়েভ ফাংশনের উপর ক্রিয়া করলো, অপারেটর সাম অপারেটর এ অপারেটস অন সাই, রেজাল্ট হচ্ছে 0। মানে কি, অপারেটর ও ওয়েভ ফাংশনের উপর কাজ করে যদি ওয়েভ ফাংশনকে নাল করে ফেলে, ওয়েভ ফাংশনকে ডিস্ট্রাক্ট করে ফেলে, ওয়েভ ফাংশনকে নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে, তাহলে সেই অপারেটরকে বলা হবে নাল অপারেটর, সেই অপারেটরকে বলা হবে শূন্য অপারেটর, সেই অপারেটরকে বলা হবে সিঙ্গুলার অপারেটর। তাহলে আমরা আরেকটা অপারেটরের ডেফিনেশন শিখলাম কি, শূন্য অপারেটর বা নাল অপারেটর বা সিঙ্গুলার অপারেটর কাকে বলে। যেই অপারেটর ওয়েভ ফাংশনের উপর ক্রিয়া করে ওয়েভ ফাংশনকে নাল করে শূন্য করে, সেই অপারেটরকে বলা হয় শূন্য অপারেটর বা নাল অপারেটর বা সিঙ্গুলার অপারেটর। একইভাবে এমন যদি হয় যে এ অপারেটস অন সাই, ফলাফল হচ্ছে সাই, ফলাফল হচ্ছে সাই, অর্থাৎ এই এ অপারেটর সাইয়ের উপর অপারেট করার পরে সাইয়ের কোনো পরিবর্তন হয়নি, সাই আগের মতোই আছে, দেন এ ইজ আইডেন্টিটি অপারেটর। দিস ইজ আইডেন্টিটি অপারেটর, দিস ইজ আইডেন্টিটি অপারেটর। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় একক অপারেটর, এটাকে বলা হয় অভেদ অপারেটর। তাহলে যে অপারেটর ফাংশনের উপর ক্রিয়া করে ফাংশনকে অক্ষুণ্ণ রাখে, সেই অপারেটরকে বলা হবে কি আইডেন্টিটি অপারেটর। আমরা আরও অপারেটর পড়ব। এই মুহূর্তে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, অপারেটরের লিনিয়ার প্রপার্টিগুলো জেনে নিলাম। তো এবার আমরা কি বলে কোয়ান্টাম মেকানিক্সের যে মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে কোনো পার্টিকেলের কোনো সিস্টেমের অবস্থাকে ডিফাইন করা। এই অবস্থাকে ডিফাইন করার জন্য কি লাগবে, প্রথমত ওয়েভ ফাংশন ঠিক করতে হবে। ওয়েভ ফাংশন কোনো স্টেট মানে কি, স্টেট মানে কণার কোন অবস্থায় আছে, সিস্টেমের কণায় কোন অবস্থায় আছে, সেই অবস্থাকে ডিফাইন করার জন্য যেই ভেক্টর ব্যবহার করা হয়, সেই ভেক্টরটা হচ্ছে ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশন দিয়ে আমরা থার্ড ইয়ারে তোমরা সাই ব্যবহার করেছো। আর এখানে এসে যে কোয়ান্টাম মেকানিক্সকে আমরা জানি দুইভাবে উপস্থাপন করা যায়। একটা হলো কি, ওয়েভ ফাংশন দিয়ে উপস্থাপন করা যায়, ওয়েভ ইকুয়েশন দিয়ে উপস্থাপন করা যায়, আর হলো ম্যাট্রিক্স দিয়ে উপস্থাপন করা যায়। ম্যাট্রিক্স উপস্থাপনা আসবে, সেই কারণে আমরা এখানে একটু ভিন্নতর উপস্থাপনা যাই। ভিন্নতর উপস্থাপনা কি, ওই যে ভেক্টর, স্টেট ভেক্টর, এই স্টেট ভেক্টরগুলোকে ডিফাইন করা হয়েছে। কে ডিফাইন করেছেন? পল ডিরাক তার মতো করে একটা ডেফিনেশন উনি দিয়েছেন। সেই ভেক্টরগুলোকে বলা হয় কি, ক্যাট ভেক্টর, ব্রা ভেক্টর। তাহলে আমরা যাই ক্যাট ভেক্টর বলতে কি বুঝি বা ব্রা ভেক্টর বলতে কি বুঝি। ক্যাট ভেক্টর, ব্রা ভেক্টর আমরা জেনে নেই ক্যাট ভেক্টর কি আর ব্রা ভেক্টর কি। তো কোয়ান্টাম মেকানিক্সে কোনো কণার বা ব্যবস্থার সিস্টেমের যে ভেক্টর ব্যবহার করা হয়, এই ভেক্টরটা সাধারণ ভেক্টরের মতো না। সাধারণ ভেক্টরের তিনটা উপাংশ থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা উপাংশ থাকে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের যে স্টেট ভেক্টরগুলো আছে, এই স্টেট ভেক্টরগুলোর যে উপাংশ, এগুলো হচ্ছে কি পরিমাপযোগ্য অসীম সংখ্যক হয়। পরিমাপযোগ্য, গণনাযোগ্য
অসীম সংখ্যার হয়। কাজেই এখানে যেই স্পেসের কথা বলা হবে, এই স্পেস শুধু 3 ডাইমেনশনাল না, এই স্পেসটা হবে কি, এই স্পেসটা হবে গণনাযোগ্য n ডাইমেনশনাল। গণনাযোগ্য n ডাইমেনশনাল যে স্পেস আছে সেই স্পেসটাকে কোয়ান্টাম মেকানিক্সে হিলবার্ট স্পেস বলা হয়। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হিলবার্ট স্পেস বলতে কি বোঝায়, তাহলে হিলবার্ট স্পেস বলতে কি বুঝাবো, কোয়ান্টাম মেকানিক্সের স্টেট ভেক্টরকে যেই স্পেসে প্রকাশ করা হবে সেই স্পেসকেই বলা হবে হিলবার্ট স্পেস বলা যাবে। অথবা এইভাবে বলা যাবে, যে স্পেসের কে মাত্রার সংখ্যা, ডাইমেনশন সংখ্যা গণনাযোগ্য অসীম, সেই স্টেটকে বলা হবে কি হিলবার্ট স্পেস। গণনাযোগ্য অসীম মাত্রার যে স্পেস সেইগুলোকে বলা হবে হিলবার্ট স্পেস। হিলবার্ট স্পেস একটা ভেক্টর, হিলবার্ট স্পেস, হিলবার্ট স্পেস একটা ভেক্টর মনে করি আলফা। হ্যাঁ, এটা যদি আমরা যদি কি করি, আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, নর্মাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি এটাকে প্রকাশ করি, তাহলে লিখব কি আলফা 1i, আলফা 2j, আলফা 3k। হ্যাঁ, দিস ইজ অর্ডিনারি একটা ফ্যাক্টর। কিন্তু হিলবার্ট স্পেসে এটাকে আমরা এইভাবে লিখব, কিভাবে লিখব, c1 আলফা 1, c2 আলফা 2, c3 আলফা 3 ডট ডট, হ্যাঁ, অসীম সংখ্যক এইভাবে আমরা কি, অথবা এটাকে যদি আমরা কম্প্যাক্ট করে লিখতে চাই, সাম অফ ci আলফা i, এখানে আলফা i, আলফা 1 এগুলো হচ্ছে বেস ভেক্টর, এগুলোকে বলা হয় কি বেস ভেক্টর। তাহলে যেই স্পেসে কোনো ভেক্টরকে এইভাবে লেখা হয় সেই স্পেসটার নাম হচ্ছে হিলবার্ট স্পেস। তো পল ডিরাক এই হিলবার্ট স্পেসে যে ভেক্টরগুলোকে লেখা হয় সেই ভেক্টরগুলোকে নাম দিলেন ক্যাট ভেক্টর। তাহলে ক্যাট ভেক্টর কাকে বলা হয়, আমরা বলতে পারি পল ডিরাক ভেক্টরকে যেই ডেফিনেশন দিয়েছেন সেই সেইটাকে বলা হয় ক্যাট ভেক্টর। অথবা কোয়ান্টাম মেকানিক্সের স্টেট ভেক্টরই হচ্ছে ক্যাট ভেক্টর। অথবা কি কোয়ান্টাম মেকানিক্সের যে স্টেটকে বোঝানোর জন্য হিলবার্ট স্পেসে যে ভেক্টর ব্যবহার করা হয়, যে ভেক্টরের মাত্রা হচ্ছে গণনাযোগ্য অসীম সংখ্যক, সেই ভেক্টরকে বলা হবে কি ক্যাট ভেক্টর। লেখা হয় কিভাবে, বিশেষ একটা প্রতীক ব্যবহার করা হয়, এরকম একটা প্রতীক ব্যবহার করা হয়, দিস ইজ ক্যাট। এন্ড কোন ক্যাট, এখানে কোন অবস্থার ক্যাট এর ভিতরে লেখা হবে, দিস ইজ স্টেট ভেক্টর ক্যাট এ। আবার যদি এরকম হয়, দিস ইজ ক্যাট বি স্টেট, হ্যাঁ, দিস ইজ ক্যাট 1 স্টেট। ঠিক আছে, তাহলে আমরা ইতিপূর্বে যেগুলোকে স্টেট ভেক্টরকে ডিফাইন করেছি, সাই এ এই স্টেটের সাই বি, হ্যাঁ, কি বি স্টেটের সাই 1 এই স্টেটের সিমিলারলি cat 1 means কি স্টেট ভেক্টর অফ স্টেট 1, cat b মিন করে কি স্টেট ভেক্টর অফ স্টেট বি। ঠিক আছে, তাহলে ক্যাট ভেক্টর কাকে বলা হয়, ক্যাট ভেক্টর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের যে স্টেট ভেক্টরগুলো ব্যবহার করা হয় সেই স্টেট ভেক্টরগুলোকে বলা হয় ক্যাট ভেক্টর। ওকে, ক্যাট ভেক্টরকে আমরা এইভাবে লিখি ক্যাট আলফাকে কিভাবে লিখি, আলফা একটা ভেক্টর, ক্যাট ভেক্টর আলফা হচ্ছে কি, আলফাকে কলাম ভেক্টর হিসাবে, কলাম ম্যাট্রিক্স হিসাবে লেখা হয়, কলাম ম্যাট্রিক্স আলফা 1 আলফা 2 আলফা 3, দিস ইজ column matrix, this is cat alpha. Similarly cat beta হচ্ছে কি beta 1 beta 2 beta 3 dot this is cat beta। আর এই ক্যাট ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট আছে, ক্যাট ভেক্টরের কমপ্লেক্স কনজুগেটকে বলা হয় ব্রা ভেক্টর। ব্রাকে কমপ্লেক্স কনজুগেট
ক্যাট এর কমপ্লেক্স কনজুগেট, ক্যাট আলফা এর কমপ্লেক্স কনজুগেট, ক্যাট আলফা এর কমপ্লেক্স কনজুগেট ইজ ব্রা আলফা। এটা ব্রা, দিস ইজ ব্রা। তাহলে ব্রা ভেক্টর কাকে বলা হয়? ব্রা ভেক্টর হচ্ছে কি ক্যাট ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট যেটা, সেটা ব্রা ভেক্টর। ক্যাট ভেক্টর আলফা 1, আলফা 2, আলফা 3। তাহলে এই ক্যাট আলফা এর কমপ্লেক্স কনজুগেট কি হবে? ক্যাট আলফার কমপ্লেক্স কনজুগেট হবে রো ম্যাট্রিক্স, এটা কলাম, এটা রো ম্যাট্রিক্স। আলফা 1 কমপ্লেক্স কনজুগেট, আলফা 2 কমপ্লেক্স কনজুগেট, আলফা 3 কমপ্লেক্স কনজুগেট, dot. This is complex conjugate of alpha. This is bra alpha. এটা এইভাবে ব্রা ব্যবহার করা হয় কি এইভাবে, এইটা দিয়ে ক্যাট, দিস ইজ ক্যাট। আর এটা কি উল্টা হলে এইটা হলো কি ব্রা। আমরা জানি ব্রাকেট, এই ব্রাকেট কেউ এই ব্রাকেটের এই অংশটাকে ক্যাট আর এই অংশটাকে ব্রা হিসাবে ব্যবহার করে এই সিম্বল যে সিস্টেমকে বোঝায়। তাহলে আমরা জানলাম ক্যাট অ্যান্ড ব্রা ভেক্টর। তাহলে ক্যাট হচ্ছে ক্যাট আর ব্রা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ ক্যাট ইজ ব্রা ভেক্টর। ওকে, তাহলে আমরা এইটা শিখছি যে ক্যাট এ দিয়ে কি বোঝায়। ওকে, সাই ক্যাট হলো। এবার এগুলোর আমরা বৈশিষ্ট্য একটু, ক্যাট ভেক্টরের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। ক্যাট ভেক্টরের বৈশিষ্ট্য জানা দরকার, ক্যাট ভেক্টরের অ্যালজেব্রা জানা দরকার, কারণ এইটা হচ্ছে কি একেবারেই ইন্ট্রোডাক্টরি অবস্থা। কি ক্যাট ভেক্টরের দিয়ে ব্রা ভেক্টর দিয়ে কোয়ান্টাম মেকানিক্সে উপস্থাপন করার জন্য। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে দুটা ক্যাট যোগ করলে, দুটা ক্যাট আলফা ক্যাট বিটা ইকুয়াল টু হবে কি নতুন একটা ক্যাট হবে। বৈশিষ্ট্য হচ্ছে দুটা ক্যাট, তিনটা ক্যাট, চারটা ক্যাট যোগ করে নতুন আরো একটা ক্যাট হবে। আবার কি হলো, এরকম হতে পারে C1 কি ক্যাট আলফা প্লাস C2 ক্যাট আলফা। ক্যাট C1 ক্যাট আলফা, C2 ক্যাট আলফা, একই স্টেট মাল্টিপ্লিকেশন, ফ্যাক্টর অফ মাল্টিপ্লিকেশন ডিফারেন্স আছে। কিন্তু তারা একই স্টেট তারা কি করবে, তারা হয়ে নতুন একটা স্টেট তৈরি করবে ক্যাট গামা। এখানে C1 C2 C এগুলো কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, আবার এরকম যদি হয় C ক্যাট আলফা ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু ক্যাট আলফা C এরকম হবে। ওকে, C যদি এখানে শূন্য না হয়, তাহলে C যদি শূন্য না হয়, C শূন্য না, তাহলে এই C ক্যাট আলফা আর ক্যাট আলফা এগুলো একই স্টেটকে বোঝাবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি কোনো ক্যাটের একটা নির্দিষ্ট জায়গায় যদি সকল মান সে ধারণ করতে পারে, সম্ভাব্য সকল মান সম্পন্ন ক্যাট ভেক্টরের ইন্টিগ্রেশন বা যোগ ক্যাট আলফা, এই ক্যাট আলফার সকল মান আছে, ইন্টিগ্রেশন ডি আলফা ইকুয়াল টু হবে আরও একটা ক্যাট, এই ক্যাটটাকে বলা হয় ক্যাট টি, টোটাল ক্যাট। ওকে, তাহলে আমরা কতগুলো বৈশিষ্ট্য জেনে নিলাম। একাধিক ক্যাট নিরপেক্ষ হবে যদি তাদের মাঝে এরকম লিনিয়ার সম্পর্ক না থাকে। আবার একটা ক্যাট ভেক্টরকে যদি কোনো অপারেটরকে এটা কি বাম দিক থেকে অপারেট করে তাহলে একটা নতুন ক্যাট হবে। আবার একটা অপারেটরকে যদি কি একটা ব্রাকে অপারেটরকে যদি ডান দিক থেকে ক্রিয়া করে, তাহলেও নতুন একটা ব্রা হবে। কি হলো, ক্যাট অপারেটরের কারণে একটা নতুন ক্যাট তৈরি করে, আবার ব্রা অপারেটরের কারণে একটা নতুন ব্রা তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো ক্যাট এবং ব্রা ভেক্টরের বৈশিষ্ট্য। আমরা এবার ক্যাট এবং ব্রা ভেক্টরের কতগুলো নিয়ম
দেখে নেব, কারণ কি আমরা ক্যাট ভেক্টর দিয়ে আর ব্রা ভেক্টর দিয়ে যে অ্যালজেব্রাটা শুরু করতে যাচ্ছি, এই অ্যালজেব্রার জন্য পরবর্তীতে এই নিয়মগুলো লাগবে। কি প্রথমত অ্যালজেব্রা কি ক্যাট আর ব্রা অ্যালজেব্রা, অ্যালজেব্রা কি এক নম্বর হচ্ছে কি ক্যাট আলফা এর কমপ্লেক্স কনজুগেট হচ্ছে ক্যাট আলফা এর ব্রা হচ্ছে ক্যাট ব্রা এ ব্রা আলফা হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে কি ব্রা আলফা ক্যাট বিটা। ব্রা আলফা ক্যাট বিটা দিয়ে কি মিন করে ব্রা আলফা ডট ক্যাট বিটা হ্যাঁ। এটা দিয়ে কি মিন করে, এটা দিয়ে মিন করে যে কি এটা দিয়ে মিন করে ক্যাট আলফা ও ক্যাট বিটা এর ডট গুণন মিন করে হ্যাঁ। যেমন আমরা ইতিপূর্বে থার্ড ইয়ারে দেখেছি কি সাই ডট সাই এই সাই ডট সাই সিমিলারলি এখানে লিখবো আমরা কি ক্যাট সাই সাই ডট সাই মিন করে সাই এবং সাইয়ের ডট গুণফল। একইভাবে ব্রা সাই ক্যাট সাই মিন করে সাই এবং সাইয়ের ডট গুণফল। আর এইগুলো এটা কি মিন করে ডট গুণফল দিয়ে কি মিন করে মিন করে যে ডট গুণফল একটা রাশি মিন করে, ডট গুণফল একটা বাস্তব সংখ্যাকে বোঝায়। আর যদি এরকম হয় ব্রা আলফা ক্যাট বিটা ইকুয়াল টু 0 হ্যাঁ, তার মানে কি ডট গুণ জিরো মানে কি মানে ভেক্টর দুটো অভিলম্বিক ওকে। আবার যদি এইটা হয় কি ব্রা আলফা ক্যাট আলফা ইকুয়াল টু 1 ব্রা আলফা ক্যাট আলফা 1, আমরা এটা শিখেছি আগেই যে সাই ডট সাই ইকুয়াল টু 1 এটাকে বলা হয় কি নরমালাইজেশন কন্ডিশন এটাকে নরমালাইজেশন কন্ডিশন বলা হয় ওকে। এইটাকে আমরা এইরকমভাবে লিখতে পারি ব্রা আলফা ক্যাট বিটা, এটাকে ক্রোনেকার ডেল্টা আলফা বিটা এইভাবে লেখা যায়। ক্রোনেকার ডেল্টা আলফা বিটা দিস ইজ ইকুয়াল টু 1 যখন আলফা ইকুয়াল টু বিটা হবে, দিস ইজ ইকুয়াল টু 0 যখন আলফা ইকুয়াল নট বিটা হবে। অর্থাৎ একটা ডট গুণ 0 হইতে পারে, ডট গুণ 0 হলে তারা কি হবে পারপেন্ডিকুলার। আর ডট গুণ যদি 1 হয়, ডট গুণ 1 দুটা ভেক্টর ডট গুণ 1 মানে তারা প্যারালাল হতে পারে হ্যাঁ। এটাকে বলা হয় কি অর্থো নর্মাল কন্ডিশন ওকে। তাহলে আমরা এইভাবে দেখি, এইভাবে হচ্ছে কি এটা হলো কি ক্যাট আলফা ডট কি ব্রা বিটা, ক্যাট আলফা ডট ব্রা বিটা। ও এটার আরেকটা নাম আছে, কি এটাকে বলা হয় কি ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট। এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কি এটাও প্রোডাক্ট। এটা হলো কি ক্যাট আলফা ব্রা বিটা এর প্রোডাক্ট, এটাকে বলা হয় আউটার প্রোডাক্ট। এটা হলো আউটার প্রোডাক্ট, আউটার বহির্গুণ হ্যাঁ বহির্গুণ। এটা একটা কোয়ান্টিটি, একটা বাস্তব সংখ্যা, কিন্তু এটা সংখ্যা না। এটা কি এটা একটা অপারেটর, এটা একটা অপারেটরের মতো কাজ করে, এটা অন্য কোনো ওয়ার্ড ফাংশনের উপর অপারেট করে। এটা হলো কি ক্যাট আর ব্রায়ের গুণফল। আবার যদি এরকম হয় যে ক্যাট এ ডট কি ক্যাট বিটা, এটা অ্যাপ্রুভড না, এটা নন অ্যাপ্রুভড, আর এটাও অ্যাপ্রুভড না কি ব্রা এ ডট কি ব্রা বিটা হ্যাঁ। এই পদ্ধতি এইগুলো ইলিগাল প্রোডাক্ট, এগুলোর কোনো কি নাই, বৈধতা নাই ওকে। তাহলে আমরা আরও কতগুলো অ্যালজেব্রা দেখি।
কি আলফা আগে বলেছি ক্যাট আলফা হচ্ছে কি ক্যাট আলফা হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 3 এইরকম একটা কলাম ম্যাট্রিক্স আর বিটা হচ্ছে কি ক্যাট আলফা আর হলো কি ব্রা বিটা দিস ইজ ইকুয়াল টু কি এটা একটা রো ম্যাট্রিক্স হবে রো ম্যাট্রিক্স হচ্ছে বিটা 1 বিটা 2 বিটা 3 ডট ডট কলাম ম্যাট্রিক্স আর হলো কি রো ম্যাট্রিক্স তাহলে কি হবে ব্রা বিটা ক্যাট আলফা ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু হবে রো ম্যাট্রিক্স গুণ কলাম ম্যাট্রিক্স অর্থাৎ বিটা 1 বিটা 2 বিটা 3 ডট ডট গুণ কলাম ম্যাট্রিক্স আলফা 1 আলফা 2 আলফা 3 ইত্যাদি গুণ করলে কি হবে গুণ করলে হবে বিটা 1 আলফা 1 প্লাস বিটা 2 আলফা 2 প্লাস বিটা 3 আলফা 3 ডট ডট ইত্যাদি আবার যদি এরকম হয় যে ক্যাট আলফা এটা কি ব্রা আলফা ক্যাট আলফা এটা গুণ করলে কি হবে এটা গুণ করলে হবে কি এটা কি ক্যাট আলফা এর ব্রা হচ্ছে কি একটা রো ম্যাট্রিক্স হচ্ছে কি আলফা 1 কমপ্লেক্স কনজুগেট আলফা 2 কমপ্লেক্স কনজুগেট আলফা 3 কমপ্লেক্স কনজুগেট এটা হলো কি ব্রা আলফা গুণন ক্যাট আলফা আলফা 1 আলফা 2 আলফা 3 ইত্যাদি ওকে এটা গুণ করে যদি করি তাহলে আমরা বলবো আলফা 1 কমপ্লেক্স কনজুগেট আলফা 1 প্লাস আলফা 2 কমপ্লেক্স কনজুগেট আলফা 2 প্লাস আলফা 3 কমপ্লেক্স কনজুগেট alpha 3 ইত্যাদি this is equal to alpha 1 square alpha 2 square alpha 3 square this is normalized condition okay আরো algebra আমাদের জানতে হবে algebra কি algebra হচ্ছে কি bra alpha ক্যাট বিটা কমপ্লেক্স কনজুগেট কি হবে দিস ইজ ইকুয়াল টু এটা উল্টে যাবে অর্থাৎ আলফা এখানে ব্রা ওটা হবে ক্যাট বিটা এখানে ক্যাট এটা ব্রা হবে অর্থাৎ ব্রা বিটা ক্যাট আলফা ওকে অর্থাৎ এরা পরস্পর কমপ্লেক্স কনজুগেট একটা ক্যাটের উপর বহির্গুণন যেটা বলেছি বহির্গুণন কি বহির্গুণন হচ্ছে ক্যাট আলফা আর হচ্ছে কি ব্রা বিটা একটা বহির্গুণন এই বহির্গুণন অন্য একটা ক্যাটের উপর এইটা একটা গামা ক্যাটের উপর কি করলো গামা ক্যাটের উপর অপারেট করলো গামা ক্যাটের উপর অপারেট করে কি হলো কি এইটুকু হলো কি বহির বা আউটার প্রোডাক্ট অপারেটস অন গামা তাহলে কি হলো এইটুকু দেখি এইটুকু হচ্ছে কি বা বিটা গামা ক্যাট এটা ইনার প্রোডাক্ট অফ বিটা অ্যান্ড গামা ডিফাইন্স এ রিয়েল কোয়ান্টিটি এটা একটা নাম্বার জাস্ট একটা নাম্বার এটাকে এই নাম্বারটাকে সি ধরে নেই তাহলে দিস ইজ ইকুয়াল টু ক্যাট আলফা সি অথবা সি ক্যাট আলফা মানে কি হলো ইনার প্রোডাক্ট আউটার প্রোডাক্ট কোনো গামার উপর কোনো ক্যাটের উপর ক্রিয়া করে নতুন একটা ক্যাট তৈরি করলো এবং এই ক্যাটটা কোন দিকে এই ক্যাটটা আলফার দিকে গামাকে আলফার দিকে এই ক্যাটটা আলফার দিকে ক্যাট একটা ভেক্টর এই ভেক্টরটা আলফার দিকে ভেক্টর সুতরাং আমরা বলতে পারি কি এই যে অপারেটরটুকু কি করছে গামাকে একটা নির্দিষ্ট দিকে ঘুরে নিয়ে গেছে একটা কি এরকম একটা বিষয় যে আমরা প্রজেকশন বা অভিক্ষেপ একটা ভেক্টর এরকম একটা ভেক্টর আর ভেক্টরকে যদি আমরা এক অক্ষের দিকে ঘুরাইতে পারি এক অক্ষের দিকে তাহলে আমরা এক অক্ষের দিকে কি তার অভিক্ষেপ বা প্রজেকশন পাই this is projection of vector R. Similarly, this is the projection of cat gamma.
হ্যাঁ, একই, সেই জন্য আমরা বলতে পারি দিস ইজ এ অপারেটর হু ডাজ দ্য ওয়ার্ক টু কি প্রজেকশন, এটা প্রজেকশন অভিক্ষেপের মতো কাজ করে, অভিক্ষেপ প্রজেক্টর। সুতরাং তার নাম হচ্ছে কি প্রজেকশন অপারেটর, তার নাম হচ্ছে কি প্রজেকশন অপারেটর, তার নাম হচ্ছে অভিক্ষেপ অপারেটর। ওকে, তাহলে আমরা অভিক্ষেপ অপারেটরের এখানে সংজ্ঞা জেনে গেলাম। ওকে, তাহলে আমরা অভিক্ষেপ অপারেটর যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে সংজ্ঞাটা এইভাবে দিতে পারি আমরা কি, যেই অপারেটর কোনো একটা ভেক্টরকে নির্দিষ্ট দিকে অ্যালাইন করতে পারে, ঘোরাতে পারে, অংশ তৈরি করতে পারে, সেইটাকে বলা হবে প্রজেকশন অপারেটর। তাহলে এখানে প্রজেকশন অপারেটর হচ্ছে প্রজেকশন অপারেটরকে পি দ্বারা লেখা হবে, পি ক্যাপ আলফা, দিস ইজ ইকুয়াল টু ক্যাট আলফা, ব্রা আলফা, দিস ইজ প্রজেকশন অপারেটর। যে অপারেটর কোনো ভেক্টরের একটা নির্দিষ্ট দিকে অভিক্ষেপ তৈরি করতে পারে তাকে বলা হয় অভিক্ষেপ অপারেটর। অভিক্ষেপ অপারেটরের বৈশিষ্ট্য কি আছে? অভিক্ষেপ অপারেটরের বৈশিষ্ট্য হচ্ছে, আমরা একটু স্লাইডে দেখি। হ্যাঁ, আমরা দেখলাম, হ্যাঁ স্লাইড 5 নম্বর স্লাইড। অভিক্ষেপ অপারেটরের আইগেন মান 0 অথবা 1, আর এর অভিক্ষেপ অপারেটর হার্মিশিয়ান হবে, আর অভিক্ষেপ অপারেটরের বর্গ তার নিজের সাথে কোইনসাইড করবে। অর্থাৎ পি এ যদি প্রজেকশন অপারেটর হয়ে থাকে, অভিক্ষেপ অপারেটর হয়ে থাকে, তাহলে তার বর্গ হচ্ছে পি আলফা স্কোয়ার ইকুয়াল টু পি আলফা। এটা তার 3 নম্বর বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার আইগেন ভ্যালু হবে 0 অথবা 1, আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হার্মিশিয়ান অপারেটর হবে। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার বর্গ তার সাথে কোইনসাইড করবে। তাহলে আমরা এবার একটু কি করি, একটা জিনিস প্রমাণ করি। অভিক্ষেপ অপারেটরের আইগেন মান কত, 0 অথবা 1, এটা একটু প্রমাণ করে দিই। তাহলে এটা প্রমাণ করার জন্য কি করতে হবে? এটা প্রমাণ করার জন্য আমরা প্রজেকশন অপারেটর হলো আমাদের পি আলফা ক্যাপ, দিস ইজ প্রজেকশন অপারেটর। এর আইগেন ভ্যালু হলো, আমরা ধরে নেই আইগেন ভ্যালুটা হচ্ছে ল্যামডা, আর আইগেন ফাংশন হচ্ছে সাই, আইগেন ফাংশন সাই। তাহলে এই অপারেটর এই সাইয়ের উপর অপারেট করবে, ইকুয়াল টু ল্যামডা সাই। এই পি অপারেটর আবার তার উপর যদি অপারেট করে, দ্বিতীয়বার যদি অপারেট করে, অর্থাৎ পি আলফা ক্যাপ সাই ইকুয়াল টু পি আলফা ক্যাপ ল্যামডা সাই। ল্যামডা কোয়ান্টিটি একটা রিয়েল ভ্যালু, এই জন্য এটা সামনে নিয়ে আসবো আমরা, ল্যামডা পি আলফা কি সাই, পি আলফা সাই। আর এইটা ওই যে এই সূত্র যদি আমরা ব্যবহার করি, এই সমীকরণটা ব্যবহার করি, তাহলে হবে কি ল্যামডা সাই, দিস ইজ ল্যামডা স্কোয়ার সাই। ওকে, নাম্বার 1। আবার আমরা যদি কি করি, ওই যে পি আলফার ডেফিনেশনটা কি? পি আলফার ডেফিনেশন হচ্ছে ক্যাট আলফা ব্রা আলফা। এইটা যদি ব্যবহার করি তাহলে পি আলফা সাই ইকুয়াল টু হবে কি, ক্যাট আলফা ব্রা আলফা সাই, ক্যাট সাই। আর ক্যাট সাই
এটাকে আবার এরকম আরও একটা অপারেটর পি অপারেটর আবার দেই, পি আলফা সাই ইকুয়াল টু কি হবে, ক্যাট আলফা এটার উপরে সরি ক্যাট আলফা ব্রা আলফা সাই, দিস ইজ ইকুয়াল টু 1 আর এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু হচ্ছে পি আলফা স্কোয়ার সাই, এটা ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে কি ক্যাট আলফা কি ব্রা আলফা সাই, দিস ইজ ইকুয়াল টু পি আলফা সাই, আবার এইটা ইকুয়াল টু হলো কি ল্যামডা সাই। ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কম্পেয়ার করি, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি কম্পেয়ার করলে আমরা পাই ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা, দ্যাট ইজ ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং ল্যামডা ইকুয়াল টু 0 আর ল্যামডা ইকুয়াল টু 1। তাহলে আমরা পাইলাম কি প্রজেকশন অপারেটরের আইগেন মান 0 আর 1 হতে পারে। আরেকটা জিনিস আমরা প্রমাণ এখানে প্রমাণ হয়ে আছে যে কি তার বর্গ তার সাথে কোইনসাইড করে, এখান থেকে আমরা এইটার থেকে সিদ্ধান্ত নিতে পারি কি, পি আলফা স্কোয়ার ইকুয়াল টু পি আলফা। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসের এখানে সমাপ্তি টানছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে আমরা ইউনিটারি অপারেটর আর ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।